শুভ সময়। আমরা শিশুদের সঙ্গী আশিস প্রযোজিত শিশু সাহিত্য ধারাবাহিক পর্ব ১৬তে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মঞ্জুর কাদের। সুধীমণ্ডলী, আমাদের উদ্দেশ্য হলো শিশুদের জন্য যারা ভাবেন, যারা লেখেন, যারা শিশুতোষ সাহিত্য রচনা করেন, তাদের রচনার সাথে দেশ বিদেশের শিশুদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এজন্য আমরা প্রতিটি আসরে একজন করে খুব প্রখ্যাত শিশু সাহিত্যিককে নিয়ে আসি। আমাদের আজকের পর্বে অনুগ্রহ করে এসেছেন বিশিষ্ট সাংবাদিক, শিশু সাহিত্যিক, কবি, ছড়াকার রাশেদ রুফ। রাশেদ রুফ, আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে আজকে আরো যুক্ত হয়েছেন চট্টগ্রামের একজন আবৃত্তি শিল্পী এবং শিক্ষক শামীমা আক্তার এবং তার কিছু স্টুডেন্ট আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা রাশেদ রুফের ছড়া কবিতা পাঠ করবেন। তারা আমি পরিচয় করে দিচ্ছি একজন একজন করে। জাহিরা জামান মুনিবা এবং জাহারা জামান মুনেরা, দুই বোন একসাথেই বসেছে এবং তোমাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আছেন রেঝম বি চাকমা, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে। রেঝম, স্বাগত জানাই তোমাকে। আর ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছে ফাতিন হাসনাত। আমরা রাশেদ রুফকে আমন্ত্রণ জানিয়েছি রাশেদ রুফের ছড়া কবিতা এর সাথে আমাদের শিশুদের পরিচয় করে দেওয়ার জন্য। আমরা আগে শুনে নেই যে রাশেদ রুফ আসলে কি লেখেন, কেন লেখেন, কাদের জন্য লেখেন, কি ধরনের লেখা লেখেন। চলুন আমরা কয়েকটি ছড়া কবিতা শুনি। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি জাহরা জামান মুনেরাকে একটি ছড়া পড়ার জন্য। মুনেরা। আসসালামু আলাইকুম, আমি জাহরা জামান মুনেরা আবৃত্তি করছি শ্রদ্ধেয় কবি রাশেদ রুফ স্যারের লেখা কবিতা হাতছানি। নদী, বন, গাছপালা, পাখি, পর্বত সবকিছু ছেড়ে যায় আঁকা বাঁকা পথ। সেই পথ ধরে চলে চাটগার মিল, মাঝে মাঝে বেজে ওঠে কড়া হুইসেল। কোথাও জড়িয়ে আছে ছোট ছোট বাড়ি, আবার কোথাও দেখি ধুধু বাড়িয়ারি। দূরের পাহাড়, মাঠে আকাশের নীল, সবকিছু স্বপ্নীল, সব অনাবিল। কেউ দেয় হাতছানি, কেউ ইশারা, আনন্দে হই আমি আত্মহারা। এত প্রিয় তবু যেন মনে হয় পর, হাত নেড়ে ছুটে চলে আন্তনগর। দূর পথ ফেলে যেই আসে সুখপুর, বুকের ভেতরে মন তুলে মিহিসুর। যায় যায় রেলগাড়ি ঝমঝম ঝম, চাটগার ডাক শুনি এসো স্বাগত। আমরা তো একটা হাততালি দিতেই পারি। কি চমৎকার করে এক বোন পড়লো আর আরেক বোন তবলা বাজালো, তালে তালে খুব চমৎকার হয়েছে। অনেক ধন্যবাদ। এবারে আমরা শুনবো ফাতিন হাসনাতের কণ্ঠে রাশেদ রুফের লেখা একটি ছড়া। আবৃত্তি করছি কবি রাশেদ রউফ স্যারের লেখা কবিতা বৃষ্টি মানে আনন্দ ঢেউ। মেঘ কখনো কালো, আবার মেঘ কখনো সাদা। মেঘ কখনো থির থাকে না মেঘ বাঁধা। মেঘ কখনো হাঁসের মতো নীল দিঘিতে ভাসে, মেঘ কখনো কাশের মতো শুভ্র কাছে হাসে। ঘুরে বেড়ায় হাওয়ার ভেলায়, খেলায় ওঠে মেতে, বৃষ্টি হয়ে নামতে থাকে মাটির আদর পেতে। বৃষ্টি যখন আকাশ থেকে টাপুর টুপুর ঝরে, আমি তখন ছোট্টটি হই স্মৃতির রেলে চড়ে। পাঠশালারই আট চালাতে বন্ধুদেরই ভিড়ে,
মাঠের কোনায় ঘাট বানিয়ে নৌকা ছাড়ি ধীরে, নাওয়া খাওয়ার পালা বন্ধ, বাড়ির সঙ্গে আড়ি, কে শোনে আর মায়ের বারণ, আপুর খবরদারি, হুকুম জারি করেন বাবা, খবরটা দেন দাদা, আমরা তখন নায়ের মাঝি, গায়ের সাথে কাদা, মাখামাখি, ঝাঁকাঝাঁকি, আঁকাআঁকি, এই তো বৃষ্টি মানে আনন্দ ঢেউ, খুশির সীমা নেই তো। অনেক ধন্যবাদ ফাতিন হাসনাত, চমৎকার পড়েছ। আমরা তোমাদের কণ্ঠে আরো ছড়া শুনবো। এবারে আমরা শুনবো চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে রেঝম চাকমা, তার কণ্ঠে ছড়া শুনবো। আবৃত্তি করছি সোনার সকালে, লিখেছেন কবি রাশেদ রফ। খোকন চলেছে সোনার সকালে আজ, মাঠ ঘাট সব পেরিয়ে অনেক দূর, চোখে তার আজ বর্ণিল কারুকাজ, মনের ভেতরে বেজে ওঠে বেহিসুর। যেতে যেতে দেখে ধান শালিকের মেলা, বসেছে মাঠের সোনালি রঙের খেতে, মনে বলে তার কাটাও না এই বেলা, ওদের সঙ্গে খেলায় খেলায় মেতে। কিন্তু খোকন বন্ধ করে না চলা, আরো যাবে নাকি অনেক অনেক দূরে। কথা নেই মুখে জড়িয়ে গিয়েছে গলা, রয়েছে আবেগ আনন্দ মন জুড়ে। একটু এগিয়ে চোখ মেলে যেই দেখে, খোকনের প্রিয় চানখালি সেই নদী, বয়ে চলে একা কুলু 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 ডেকে, কখনো আবার চুপে সারে নিরবধি। ধুধু বালু চর সোনামুখী মাঠ ফেলে, সাগরের বুকে মিশবে হেসে হেসে, এই আশাতেই পানিতে পাখনা মেলে, নদীর সঙ্গে খোকন চলেছে ভেসে। আবেগে খুশিতে মুখে নেই আজ কথা, খোকনে পেয়েছে স্বপ্নীল স্বাধীনতা। ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে রেঝম, তুমি আছো আমাদের সাথে। আমরা এবারে শুনবো জাহিরা জামান মুনেবার কণ্ঠে একটি ছড়া। আমি এখন একটি কবিতা আবৃত্তি করছি রাতের রানী চাঁদ, লিখেছেন শ্রদ্ধেয় কবি রাশেদ রুফ স্যার। দিনের রাজা ক্লান্ত হয়ে ঝাঁকে তার মুখ, মস্ত আকাশ কালির ধোয়া ফুটিয়ে পায় সুখ, কালির কালোয় ভরতে থাকে রাতের পুরো খাত। ঘোমটা তোলো তখন তুমি রাতের রানী চাঁদ, ঘোমটা তোলার সাথে তুমি দাও ছড়িয়ে হাসি, হাসি তোলায় ছড়াও যেন হাসি রাশি। চামের পাহাড় কালোর ভেতর মুক্ত ছড়ায় আলো, শান্ত নীরব রাতকে কার না লাগে ভালো। তোমার বুকে সুখের জোয়ার শান্তি আর নাবিল, নীল চাঁদোয়ায় হাসতে পারো অপূর্ব খিলখিল। তোমার সুখের কান্না তুমি নেই তো চোখের জল, ঢেউ খেলে না দুঃখ ব্যথা উথাল ছল। চোখ ফেরাতেই তোমার দিকে ইচ্ছে জাগে মনে, দৌড়ে পালাই এখান থেকে লুকিয়ে সবখানে। সকল সময় লেখা পড়া বইয়ের দিকে ঝুঁকি, শুধুই চোখে আধার কি কষ্ট পাবে তুমি। ছুটতে পারি তোমার বলি যদি উড়াল মেরে, চলবে না আর শাসন কারো আসবে না ক্ষেত্রে। মনের সুখে নীল বাগানের ছিড়ব তারা ফুল, দৌড়ে এসে করবে না কেউ ঝগড়া। পারবো আবার ধরতে হাতে জল ভর ভর মেঘ, চোখের বুকে ছাই কাপড় থাকবে না উদ্বেগ। কোথায় মিশর নীল দুনিয়া দেখতে বা সৈকত, কোথায় রূপের প্যারিস শহর পাহাড় পর্বত, কোথায় প্রাচীন প্রাণগুলি কোথায় হিমালয়, দেখবো শুধু প্রাণ ভরে সব ছাড়িয়ে দেওয়ার ভয়। আমার মনে অনেক আশা আনন্দ আহ্লাদ, মিটবে কি সব কখনো রাতের রানী চাঁদ। আমার মনে অনেক আশা আনন্দ আহ্লাদ, মিটবে কি সব কখনো রাতের রানী চাঁদ। মিটবে কি সব কখনো রাতের রানী চাঁদ, মিটবে কি সব কখনো রাতের রানী চাঁদ। অনেক অনেক সুন্দর হয়েছে। সুধী মণ্ডলী, আপনারা শুনছেন আশিস প্রযোজিত আমরা শিশুদের সঙ্গী, আশিস প্রযোজিত অনুষ্ঠান। আমাদের আজকের অতিথি প্রখ্যাত শিশু সাহিত্যিক রাশেদ রুফ।
অনুষ্ঠানটি প্রচার করছে nrbnews24.com, আর একযোগে প্রচার হচ্ছে ফেসবুক লাইভ থেকে এবং ইউটিউব লাইভ থেকে। আমাদের মাঝে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আনোয়ারা আলম। তিনি আগ্রাবাদ কলেজের সাবেক অধ্যক্ষ, শ্রদ্ধেয় এবং প্রখ্যাত কথা সাহিত্যিক। আমরা তার কাছে রাশেদ রৌফের সম্পর্কে কিছু কথা শুনবো। তার আগে আমরা জেনে নেই, আমরা যে ছড়া শুনলাম, আমরা যে ছড়া কবিতা এতক্ষণ শুনলাম, রাশেদ রৌফের ছড়া কবিতা শুনলাম, আমরা যে এত কথা বললাম তার সম্পর্কে, তিনি আসলে কে, কোথা থেকে এসছেন, কেন এত মানুষ তাকে ভালোবাসে, তার লেখায় এত মানুষ কেন উদ্দীপিত হয়, শুনি আমরা চট্টগ্রামের একজন খুবই সমীহ জাগানিয়া আবৃত্তি শিল্পী এবং শিশুদের আবৃত্তির শিক্ষক শামীম আক্তারের কাছ থেকে। আমরা শুনে নেই রাশেদ রৌফ আসলে কে। ধন্যবাদ মঞ্জুর কাদের ভাইয়া, আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধেয় প্রশিক্ষক জনাব রাশেদ রৌফ স্যারকে, এবং এই অনুষ্ঠানের যে আয়োজক আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, এবং যারা আমাদের দর্শক আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের শিশু সাহিত্য জগতে শ্রদ্ধেয় রাশেদ রৌফ একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলাদেশি বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং সাংবাদিক। তাকে বলা হয় বাংলাদেশের কিশোর কবিতা আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। শিশু সাহিত্যের জন্য এই কবি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন এবং পেয়েছেন বহু উল্লেখযোগ্য সম্মাননা পুরস্কার। আমি তার ব্যক্তিগত পরিচয় সহ বেশ কিছু মূল্যবান কাজ, তার সৃষ্টি, তার রচনা তুলে ধরার চেষ্টা করব, এবং প্রত্যাশা করব বিশেষ করে যারা সাহিত্য চর্চা করছেন, যাদের পাঠক দর্শক আছেন এবং কবিতাকে ভালোবাসেন, কবিতা পড়তে ভালোবাসেন, আমাদের সাথেই থাকবেন। কারণ আমি সত্যি আজ শ্রদ্ধেয় রাশেদ রৌফের কিছু অসাধারণ বইয়ের তথ্য তুলে ধরতে যাচ্ছি আপনাদের কাছে। শ্রদ্ধেয় কবি রাশেদ রৌফ চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা গ্রামে জন্মগ্রহণ করেন। সে গ্রামে বেড়ে উঠেছেন তিনি। তার বাবার নাম নূর সৈয়দ, মায়ের নাম মাবেয়া বেগম। তারা 6 ভাই 4 বোন। ভাইদের মধ্যে তিনি বড়। তার শিক্ষা জীবন শুরু হয় পটিয়াস্থ ছনহরা প্রাথমিক বিদ্যালয়ে। 1986 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক এবং 1987 সালে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন তিনি। শিক্ষা জীবন শেষ করেই কবি রাশেদ রৌফ পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতাকে। বর্তমানে বাংলাদেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক আজাদীতে সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। লেখালেখির সূত্রপাত স্কুল জীবন থেকেই। পত্রিকার প্রথম লেখা প্রকাশ 1980 সালে, যখন তিনি পটিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। কিশোর কাব্যগ্রন্থ, প্রবন্ধ, গবেষণা গ্রন্থ এবং জীবনী গ্রন্থ সহ এ পর্যন্ত মোট 72টি বই প্রকাশিত হয়েছে তার। কিশোর কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো যখন আমি ছোট্ট ছিলাম, আকাশের সীমানায়, সূর্যের ঠিকানায়, নির্বাচিত কিশোর কবিতা, শ্রেষ্ঠ কিশোর কবিতা, ছন্দ পরিচয়, বাংলা ছন্দের সহজ পাঠ এবং আলোয় ভুবন ভরা। প্রবন্ধের মধ্যে আছে ছড়া জাদুকর সুকুমার বড়ুয়া, ছড়া শিল্পী লুৎফুর রহমান রিটন, রবীন্দ্রনাথ ছোটদের আপন, শিশু সাহিত্য ও আমাদের দায়বদ্ধতা, তোমার জন্য সকাল আমার, তোমার জন্য রাত, এসো 50-এ, এসো মন চাষে, কবির উল্লেখযোগ্য 2টি কাব্যগ্রন্থ। জীবনী গ্রন্থের মধ্যে রয়েছে মোহাম্মদ খালেদ, বিজ্ঞানী কুদরাতে খুদা এবং স্যার জগদীশ চন্দ্র বসু। ছড়া গ্রন্থের মধ্যে আছে
সমকালীন ছড়া, আন্তমিল সমগ্র এক, এটাও চাই ওটাও চাই। কিশোর গল্প উপন্যাস গ্রন্থের মধ্যে রয়েছে পরী কি সত্যি সত্যি ঘরে এসেছিল, আমাদের স্কুলে পরীক্ষা নেই, ছুটির দিনে বাবারা কি মায়ের মতো হয়, বাবা আমি তোমাকে ভালোবাসি, বন্ধু চিরকাল, আয়মান ও মাছের গল্প। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থ এবং দেশের কবিতার মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের ছড়া ও কবিতা, স্বাধীনতার প্রিয় কবিতা, খোলা আকাশের দিন, কি শোভা কি ছায়া গো, বীরের স্বপ্ন, বঙ্গবন্ধু তুমি অজর অমর। বড়দের গল্পগ্রন্থ, প্রেম অপ্রেমের গল্প। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা সংকলন, দাবাইয়া রাখতে পারবা না, সামগ্রিক সংকলন বাঙালি। বঙ্গবন্ধুকে নিয়ে প্রবন্ধ গবেষণা গ্রন্থ, 10 দিগন্তে বঙ্গবন্ধু। 1984 সাল থেকে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন তিনি। তন্মধ্যে ছিল সাহিত্য সাময়িকী প্রেরণা, ছোটদের সাময়িকী শিশু মেলা প্রভৃতি। প্রায় 20 বছর ধরে সম্পাদনা করেন ছোটদের পত্রিকা দুরন্ত। এক সময় তার সম্পাদনায় বের হতো সাপ্তাহিক ছড়া সাহিত্য নামে ছড়ার একটি পত্রিকা। এছাড়া তিনি এখন সম্পাদনা করেন শিশু সাহিত্য নামে একটি লিটল ম্যাগ। 2021 সালে প্রথম অনলাইন বইমেলা লেখক সারথি কবির অন্যতম উল্লেখযোগ্য একটি কাজ। শিশু সাহিত্যের জন্য বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। পেয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সেরা লেখক পুরস্কার, শিল্পকলা একাডেমি পদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাহিত্য পুরস্কার, ছোটদের কাগজ শিশু সাহিত্য পুরস্কার, পালক অ্যাওয়ার্ড, কিডস শিশু সাহিত্য পুরস্কার, অর্চি শিশু সাহিত্য পুরস্কার, বাংলা সাহিত্য পদক এবং বোধন আবৃত্তি স্কুল সম্মাননা সহ 21টি সাহিত্য সম্মাননা পুরস্কার তিনি পেয়েছেন। ব্যক্তিগত জীবনে সহধর্মিনীর কথা না বললেই নয়। সহধর্মিনী মিষ্টি সুভাষিনী শ্রদ্ধেয়া আয়েশা হক শিমু। তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য বাচিক শিল্পীদের মধ্যে অন্যতম এবং বেতার টিভি তালিকাভুক্ত উপস্থাপক। প্রতিভাবান এই যুগলের ঘর আলোকিত করে রয়েছেন তাদের 2 সন্তান। একমাত্র ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে MBA সম্পূর্ণ করে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত এবং একমাত্র কন্যা এবার SSC পরীক্ষার্থী। শেষ করলাম কবির জীবনের অসংখ্য সাফল্যের মধ্যে ছোট্ট একটি অংশ। আসলে ওনার যে কাজ, ওনার যে সৃষ্টিশীলতা, তার বলবার জন্য পুরো আরো অনেক বড় অনুষ্ঠানের প্রয়োজন। আমি তার সংক্ষিপ্তটা তুলে ধরেছি। ধন্যবাদ সকলকে। আপনাকেও ধন্যবাদ শামীমা আক্তার। আপনি অল্প কথায় গুছিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু যিনি প্রায় 80টার মতো বই লিখেছেন, যার এত সৃষ্টি, তার সম্পর্কে আপনি এই 10-20 মিনিটে কি বলবেন? আমরা কি বলবো? আমরা শুধু চেয়ে চেয়ে অবাক হয়ে শুধু তার দিকে তাকিয়ে আমরা দেখি। আমরা বিভিন্ন সময় তার সম্পর্কে জেনেছি, বিভিন্ন লেখায় বিভিন্ন মানুষ তার সম্পর্কে বলেছেন। এই ছোট্ট কথায় আসলে আমরা খুব সংক্ষিপ্তভাবে তাকে পরিচয় করে দিলাম, কিন্তু যেই কথাটি সবচেয়ে প্রণিধানযোগ্য সেটি হলো তিনি শিশুর মতো সরল একজন মানুষ, এবং তিনি যখন লেখেন তখন নিজে শিশু হয়ে যান এবং নিজে শিশু হয়ে শিশুদের জন্য লেখেন। আমাদের সমাজে, আমাদের বিশ্বে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে, প্রত্যেক পরিবারে এমন একজন করে মানুষ থাকা খুব দরকার। রাশেদ রুফ আমাদের মাঝে আজকে এসেছেন। nrbnews24.com এই অনুষ্ঠানটি প্রচার করছে, আর অনুষ্ঠানটি প্রযোজনা করছে আমরা শিশুদের সঙ্গী আশিস। রাশেদ রুফ এই অনুষ্ঠানে এসে আমাদেরকে কৃতার্থ করেছেন। আমরা তো এতক্ষণ জানলাম যে রাশেদ রুফ আসলে কে, হালকাভাবে জানলাম, সংক্ষিপ্তভাবে জানলাম। আমরা পরবর্তীতে ডক্টর আনোয়ারা আলমের কাছ থেকে রাশেদ রুফের আরো কিছু না জানা কথা, যেই কথাগুলি মানুষ জানে না, যে কথাগুলি গণমাধ্যমে আসেনি, কিন্তু তার ব্যক্তিগত জীবনের এমন কিছু ঘটনা থাকতে পারে যে ঘটনাগুলি শুনলে আমাদের শিশুরা বেশ অনুপ্রাণিত হতেও পারে। সেই কথাগুলি আমরা শুনবো। তার আগে আমরা তার আরো কিছু ছড়া আমরা শুনে নিই। আমরা এবারে
মুনেরার কণ্ঠে আরেকটি ছড়া শুনি। মুনেরা, জাহরা জামান মুনেরা। এবং এটা আমাদের খুব ভালো লাগছে যে ওরা এক বোন যখন পাঠ করে আরেক বোন তখন তবলা বাজায়, এবং যে বোনটি তবলা বাজায় সে যখন পাঠ করে সে নিজেই তবলা বাজায়। এটা কিন্তু এত সহজ কাজ নয়। আপনি গিটার বাজিয়ে বা হারমোনিয়াম বাজিয়ে গান করা যায়, কিন্তু তবলা বাজিয়ে গান করা বা তবলা বাজিয়ে কবিতা পড়া অসাধারণ কাজ। তুমি অনেক বড় হবে মা। শুনি আমরা জাহরা জামান মুনেরের কণ্ঠে রাশেদ রফির একটি ছড়া। আবৃত্তি করছি কবি রাশেদ রউফ স্যারের লেখা কবিতা সারা বাংলাদেশে। আমার খোকা চাঁদ হয়ে যায়, আমার খোকা তারা, আমার খোকা আকাশ জুড়ে নামায় জোছনা ধারা, আমার খোকা ফুল হয়ে যায়, আমার খোকা পাখি, ঘরে ঘরে সুবাস ছড়ায় পড়ছে ডাকা ডাকি, আমার খোকা গান হয়ে যায়, আমার খোকা কবি, আমার খোকার কথা নিয়ে শিল্পী আঁকেন ছবি, আমার খোকা দেয় ধরা আজ হরেক রকম বেশে, আমার খোকা মিশে আছে সারা বাংলাদেশে। ধন্যবাদ। বাহ, অনেক সুন্দর। যেমন কবিতাটি সুন্দর, ঠিক এইসব ছড়াকে আমরা আসলে ছড়া বলতে চাই না, আমরা কবিতাই বলতে চাই। তুমি খুব সুন্দর পড়েছ, অনেক ধন্যবাদ। এবারে আমরা শুনবো ফাতিন হাসনাতের কণ্ঠে একটি ছড়া। ফাতিন হাসনাত, শুনতে পাচ্ছ? আনমিউট করে বলতে হবে। আবৃত্তি করছি কবি রাশেদ রউফ স্যারের লেখা কবিতা আর সোনার বাংলা। ঢাকার ফাঁকা রাস্তাগুলোয় লোকে লোকারণ্য, চতুর্দিকে মিছিল নামে স্বাধীনতার জন্য, মিছিল থেকে ছড়িয়ে পড়ে বজ্র কণ্ঠস্বর, রেসকোর্সের মাঠ হয়েছে বঙ্গোপসাগর, বাংলার সব নদী এসে মিলল আপন মনে, এদিক ওদিক মুখর হলো গর্জনে গর্জনে, ভার্সিটি আর কলেজ থেকে ছাত্র এসে জোটে, পাকিস্তানি চাঁদ তাড়াতে আগুন জ্বলে ওঠে, চামড়া শ্রমিক বস্ত্র শ্রমিক সকল শ্রমিক মিলে জয় বাংলার ধ্বনি তোলে মিছিলে মিছিলে, গর্জে ওঠেন মুজিব রহমান, গর্জনে তাঁর এক হয়েছে লক্ষ কোটি প্রাণ। এরপর যদি একটা গুলি চলে, এরপর যদি আমার লোকদের হত্যা করে, তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবার সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। মুজিব তখন মুজিব নন, বাংলাদেশের বুক, স্বাধীনতার জন্য সবাই উন্মুখ উৎসুক। সবাই যখন ঘুমিয়ে পড়ে 25শে মার্চ রাতে, হঠাৎ করে দানব নামে শহরে একসাথে, ট্যাঙ্ক কাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে রুক্ষ মিলিটারি, ছাই হয়ে যায় আগুনে সব হাজার হাজার, লাশের পরে লাশ পড়ছে, রক্ত ঝরছে খুব, শক্ত হাতে কেউ দাঁড়ালো, কেউ দিতে চায় ডুব, ডুব দিয়ে কেউ রক্ষা পায়নি, সবাই অবরুদ্ধ, ক্ষুব্ধ হয়ে তাই তো শুরু করলো মুক্তিযুদ্ধ। ট্রাকে ট্রাকে যতই নামে দৈত্য মিলিটারি, ছাত্র যুবক সাহসে দেয় অথই সাগর পারি, দাও 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 যতই আগুন জ্বলতে থাকে পাশে, শেখ মুজিবের জলজলে মুখ সবার চোখে ভাসে, যার যা আছে তা নিয়ে সব দৈত্যকে দেয় রুখে, ভয় তাড়িয়ে জয় পতাকায় ফুটল হাসি মুখে, রক্ত নদীর জল পেরিয়ে আসে সুখ, লাল সবুজের নিশান ওড়ে গর্বে ভরে বুক, প্রাণের সঙ্গে গান মিলেছে ছড়ায় আলোর রাশি,
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ সবাইকে। আহা, আমাদের একদম পরাণ ভরে গেল তোমার এই কবিতাটি আবৃত্তি শুনে। কারণ কি জানো, তোমরা যারা বাংলাদেশে থাকো তোমরা কতটা বোঝো আমরা জানি না, কিন্তু আমরা যারা দেশের বাইরে থাকি আমরা হাড়ে হাড়ে বুঝি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদেরকে কত হীরকের দ্যুতি দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে কতটা মর্যাদাবান করেছে। জাতির জনক আর স্বাধীনতা বাদ দিলে আমাদের তো আর কিছুই থাকে না। এই কথাটি আমরা যারা দেশের বাইরে থাকি তারা যতটা হাড়ে হাড়ে বুঝি, তোমরাও বুঝো। তোমরা যখন বড় হবে তখন আরো বেশি বুঝবে যে একটি পরাধীন দেশ থেকে এক আঙ্গুলের একটি তর্জনীর আহ্বানে একটি দেশ স্বাধীন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং সেই একটি ঘটনায়, একটি মুক্তিযুদ্ধে আমরা সারা পৃথিবীতে অনেক দূর এগিয়ে গেছি। আমাদের মর্যাদা বেড়েছে, আমাদের সম্মান বেড়েছে, আমাদের অবস্থান বেড়েছে, আমাদের পায়ের নিচে মাটি হয়েছে এবং এই মাটি দিন দিন শক্ত হচ্ছে। তোমাকে অনেক ধন্যবাদ হাসনাত। এবারে আমরা শুনবো রেঝম্বি চাকমার কণ্ঠে আরো একটি ছড়া বা কবিতা। রেঝম্বি চাকমা যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে। আবৃত্তি করছি শ্রদ্ধেয় কবি রাশেদ রোস্তারের লেখা কবিতা একটি বাংলাদেশ। স্বপ্নে দেখি একটি নদী নিরবধি যাচ্ছে বয়ে একা, তার পাশে ঠিক একটি গ্রামে সবুজ খামে সুখের চিঠি লেখা। পাখি উড়ছে, পাখি ঘুরছে, শূন্যে মেলছে দাঁড়া, সবুজ শস্য সবুজ বৃক্ষ সবখানে দেয় হানা। স্বপ্নে দেখি একটি বাড়ি, বোনের শাড়ি, মায়ের হাসি মুখ, ভাইয়ের সকল গল্প গাথায় গর্বে ভরে বুক। ভাই দিয়েছে রক্ত এবং বোন দিয়েছে মান, অন্ধকারের বন্ধ ঘরে ডাকলো আলোর বান। বাবার মুখে ফুটলো হাসি, মায়ের মুখে কথা, আসলো ভেসে বাংলাদেশের প্রিয় স্বাধীনতা। স্বপ্নে দেখি সূর্য চাঁদ, অপার অবাধ রবীন্দ্রনাথ নজরুলের বাণী। স্বপ্নে দেখি বঙ্গবন্ধুর সোনালী মুখখানি। পল্লী কবি শিল্পাচার্য আসাদ মতিউর রফিক সালাম সবাই মিলে তুলছে নতুন সুর। সুরের টানে দূরের সকল বন্ধু এলো কাছে, মনের ভেতর জোনাক হয়ে থোকায় থোকায় নাচে। স্বপ্নে দেখি সবুজ বাগান, নীল আসমান, লক্ষ কোটি তারা, শিশির ছড়া জোছনা ধারা মনটাকে দেয় নাড়া। মন ছুঁয়েছে সাগর পাহাড়, ফুলের বাহার, আনন্দ নেই শেষ। স্বপ্নে দেখি রক্তে লেখা একটি বাংলাদেশ। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। তুমি খুব স্পষ্ট উচ্চারণে সুন্দর করে কবি যেভাবে কবিতাটি লিখেছেন সেটি একদম বুঝিয়ে বুঝিয়ে আবৃত্তি করেছো। তোমাকে অনেক ধন্যবাদ। আছো আমাদের সাথে। আমরা এবারে যাব জাহিরা জামান মুনিবার কাছে আরো একটি ছড়া শোনার জন্য। আমার আমি এখন আবৃত্তি করছি বাংলাদেশের খোকা। তোমার কিসের আভাব খোকা, ঝিললি পাও কাছে সব জোনাকি পোকা। তোমার আছে সবুজ পাহাড়, ফুলের পাহাড়, নদী, কিচির মিচির শব্দ পাখি বলছে ভালোবাসি। তোমার আছে লাল ঘাস, জয়ের ভাষা, ৩০ লক্ষ শহীদ তোমার জাগে আশা। আমার সাথে চলবে তুমি বাংলাদেশের কথা, খরায় তুমি বৃষ্টি হয়ে আনবে স্বাধীনতা। তোমার কিসের খোকা, ঝিললি পাও কাছে সব জোনাকি পোকা। বাংলাদেশের খোকা তুমি, তুমি ভয়, তোমার গায়ে লুটিয়ে পড়ে হাজারটা বিস্ময়। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কাছে এই ছড়াটি আমরা তবলা ছাড়া আরেকবার শুনবো, কারণ এই এই ছড়ার কথাগুলি এত চমৎকার। তবলার জন্য যেহেতু আমরা এটি মানে ভার্চুয়ালি করছি, এই জন্য তবলার শব্দের সাথে তোমার মুখের শব্দটা যেহেতু দুই শব্দেরই ওয়েভলেংথ একই কাছাকাছি, এই জন্য মিশে যায়, সুপার ইম্পোজ হয়ে যায়।
তোমার এটা আমি তবলা ছাড়া একবার শুনবো, কারণ কথাগুলি আমাদের শোনা দরকার। ঠিক আছে, তোমাকে আমি পরে একবার আহ্বান করব এটি শোনার জন্য। কিন্তু আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই শুধু দর্শক মন্ডলী, সেটি হলো এই যে বাচ্চারা, ছোট ছোট আমাদের হীরের টুকরা বাচ্চারা যে এত চমৎকার করে আবৃত্তি করছে, কে শেখালো? শিখিয়েছেন শামীম আক্তার। তিনি খুব যত্ন করে শিশুদের শেখান। তিনি শেখান বলেই কবিরা তার কাছে প্রাণ প্রায়। কারণ আবৃত্তি শিল্পীরা যদি কণ্ঠে তুলে না নেয় ছড়া কবিতা, তাহলে কবিরা অনেক সময় অন্তরালেই থেকে যায়। কবিদের তখন বই পড়তে হয়, কবিদের অনুষ্ঠানে যেতে হয়। কিন্তু আবৃত্তি শিল্পীরা তাদের কণ্ঠ মাধুর্য নিয়ে, স্পষ্ট উচ্চারণ নিয়ে, সুন্দর প্রক্ষেপণ নিয়ে মানুষের কাছে কবিতাকে জনপ্রিয় করে। সেজন্য শামীম আক্তারকে আমাদের সকলের পক্ষ থেকে সাধুবাদ। আপনি যে বাচ্চাদেরকে এত চমৎকার শেখান, আপনার নিজের কণ্ঠে একটি ছড়া আমরা শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ মঞ্জুর কাদের ভাইয়া, এত সুন্দর করে বলবার জন্য। আমি পড়ছি স্যারের লেখা ফাগুনিলে। ফাগুনি মাসের আগুন ঝরা দিনে ডুকরে ওঠে মায়ের সাদা মন। বর্ণমালায় গাঁথে মালা দেশে হারিয়ে গেছে বুকের মানিক ধন। মাতৃভাষার মান রাখতে গিয়ে শপথ নিল মায়ের হাজার খোকা। তাদের জন্যে কৃষ্ণচূড়া ফোটে, ফুল যেন নয় রক্ত থোকা থোকা। ফাগুনে মাসে রক্ত উঠে কেঁপে পাতায় পাতায় কান্না ঝরে গাছে। দীর্ঘশ্বাসে কাঁপে সবুজ মাঠ, দূরের মিছিল চলে আসে কাছে। ফাগুন এলে বাংলাদেশের বুকে জেগে উঠে নতুন দিনের প্রাণ। ফাগুন এলে শহীদ মিনার জুড়ে ভেসে আসে প্রভাত ফেরির গান। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যথেষ্ট সংযমী একজন নারী। সাধারণত আমরা দেখেছি যে যারা শেখায় তারা নিজেরা বেশি পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, কিন্তু আপনি এত সংযমী যে আপনি আপনার ছাত্রছাত্রীদের দিয়ে সবকিছু পড়াচ্ছেন, কিন্তু নিজে খুব ছোট্ট একটি কবিতা আবৃত্তি করেছেন। এই সংযমটিকে আমরা সমীহ করি। আচ্ছা, আমি বলেছিলাম যে মুনিবার কণ্ঠে যে ছড়াটি আমরা শুনেছিলাম সেটি আমরা একটু তবলা ছাড়া শুনতে চাই। মুনিবা, তুমি কি আমাদেরকে, জাহিরা জামান মুনিবা, আমরা কি তবলা ছাড়া তোমার এই কবিতাটি একটু শুনতে পারি? জি। অনেক ধন্যবাদ। তোমার কিসের অভাব খোকা? ইচ্ছে হলে পাও কাছে সব যোজনা পোকা। তোমার আছে সবুজ পাহাড়, ফুলের বাহার, নদী, কিচির মিচির শব্দে পাখি বলছে ভালোবাসি। তোমার আছে লাল ইতিহাস, যুদ্ধ জয়ের ভাষা, ৩০ লক্ষ শহীদ তোমার জাগে রাখে আশা। হাওয়ার সাথে চলবে তুমি, বলবে দেশের কথা, খরায় তুমি বৃষ্টি হয়ে আনবে স্বাধীনতা। বাংলাদেশের খোকা তুমি, তোমার তো নেই ভয়, তোমার পায়ে লুটিয়ে পড়ে হাজারটা বিষয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক মিষ্টি করে পড়েছো এবং এবার তোমার প্রতিটা শব্দ আমরা বুঝতে পেরেছি। সুধীমণ্ডলী, আপনারা শুনছেন আমরা শিশুদের সঙ্গী, আশিস প্রযোজিত শিশু সাহিত্য ধারাবাহিক পর্ব ১৬। আমাদের আজকের অতিথি আমাদের সম্মানিত সমীহ জাগানিয়া শিশু সাহিত্যিক রাশেদ লুফ। অনুষ্ঠানটি প্রচার করছে nrbnews24.com এবং একযোগে রিলে করা হচ্ছে ফেসবুক লাইভ থেকে এবং ইউটিউব লাইভ থেকে। সুধীমণ্ডলী, আমরা তো রাশেদ লুফের সম্পর্কে কিছু কেতাবি কথা শুনলাম। তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, তিনি শিশু একাডেমি পুরস্কার পেয়েছেন, এছাড়াও অসংখ্য পুরস্কার পেয়েছেন। সারাদিন তিনি লেখেন। তিনি আবার একটি পত্রিকার সম্পাদনার কাজও করেন, তার একটি প্রকাশনা সংস্থাও আছে, তিনি টেলিভিশনে উপস্থাপন করেন। একটি মানুষের ভেতরে এত গুণ, আমরা তো ঈর্ষায় মরে যাই। আমরা তার সম্পর্কে অনেকেই লিখেছেন, পত্রপত্রিকায় লিখেছেন, রেডিও টেলিভিশনে বলেছেন। সেই কেতাবি কথা না, আমরা এমন কিছু কথা শুনতে চাই যেগুলি সাধারণত মিডিয়ায় খুব একটা আসেনি, অথচ সেখানে হীরের টুকরার মতো অসংখ্য অনুপ্রেরণা জাগানি অনেক কিছু ঘটনা রয়ে গেছে। আমরা সেই কথাগুলি শুনব। আগ্রাবাদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ, একজন প্রখ্যাত কথা সাহিত্যিক
ডক্টর আনোয়ার আলমের কাছ থেকে। ডক্টর আনোয়ার আলম, যদি দয়া করে আনমিউট করে কথা বলেন। ঠিক আছে, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার উপস্থাপনা, যেমন শিশুদের কবিতা আবৃত্তি এবং যিনি তাদের শেখাচ্ছেন তার মিষ্টি মিষ্টি কথা। তা আমি একজন অজানা রাশেদ রৌফকে একটু আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। প্রথমে আমি শুরু করি একটা দৃশ্য গল্প দিয়ে। একটা আলোকিত মঞ্চ, যেন ফুলের বাগান, অসংখ্য ফুল চারিদিকে বসে আছে, মাঝখানে বসে আছে একজন ফুলের রাজা। ফুলগুলি হচ্ছে ছোট্ট শিশু, আর ফুলের রাজা যিনি, তিনি হচ্ছেন আজকের অতিথি, বিশিষ্ট শিশু সাহিত্যিক রাশেদ রৌফ। যখন শিশুগুলো তার লেখা কবিতা, ছড়া এগুলো যখন আবৃত্তি করে শোনাচ্ছিল, আমি কোনোভাবেই ভুলতে পারি না। আমার মনে হচ্ছিল ফুলের সুবাসে সমস্ত ফল একেবারে আচ্ছন্ন, বিমোহিত। আমরা মুগ্ধ হয়ে শুনছি ওই ছোট্ট ছোট্ট পরী বা রাজপুত্রদের, তাদের কণ্ঠে রাশেদ রৌফের ছড়া এবং কবিতা। আমার তখন মনে হয়েছে তিনি একজন আপাদমস্তক শিশু সাহিত্যিক, বিধাতা প্রদত্ত শিশু সাহিত্যিক। এবারে আমি একটু তার ছোটবেলায় চলে যাই। আমি একজন কিশোরের কথা বলি। সেই কিশোর প্রাথমিক শিক্ষা শেষ করে ভর্তি হয়েছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে। তো তখন তার ক্রমানুসারে রোল নাম্বার হচ্ছে 13। যখন ক্লাস 6 থেকে 7-এ উঠল, তার রোল নাম্বার 13 থেকে হয়ে গেল 10। 6 থেকে 7 10, নড়ে না চড়ে না। 8 10, নড়ে না চড়ে না। তাকে পড়াতেন ওই স্কুলের দপ্তরে, তাকে সবাই বলতো দীপন স্যার, হিমাংশু তার নাম। তো তিনি তখন তাকে নিয়ে গেলেন একজন জাদ্রেল টিউটরের কাছে, অরুণ বাবু। তিনি আবার পড়ান ক্লাসে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। হিমাংশু তার প্রতি অশেষ স্নেহ, সে কারণে নিয়ে বললেন, স্যার একে একটু আপনার এখানে পড়াবেন। তো তার রোল নাম্বার কত? 10। 10 10 তো আমি পড়াই না, আমি 1 2 3 পড়াই। তিনি আরো কাচুমাচি করে একেবারে কাতর হয়ে বললেন, স্যার শুধু যদি ভালো ছেলেদের পড়ান তাহলে কম মেধাদের কি অবস্থা হবে? একটু ভারী হয়ে থেমে বললেন, ঠিক আছে, কাল থেকে পড়তে আসবে। ওখানে তখন দাঁড়িয়ে ছিল যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারা বেশ উপভোগী করছিল। পরের দিন থেকে তার পড়া শুরু হলো, তবে একটা অদৃশ্য বিভাজন। সেই কিশোরটি একটু দূরে বসত। পড়া শুরু হলো, এরপরে বার্ষিক পরীক্ষা শেষ হলো। মজার ব্যাপার, বিস্ময়ের ব্যাপার, যে কিশোরটির রোল নাম্বার ছিল 10, সে একেবারেই প্রথম। এই যে সূচনা দেয়, মানে কিশোর কালে তার ভেতরে যে একটা অদম্য জেদ, এই জেদের প্রতিফলন আমরা কিন্তু যারা কাছাকাছি তারা উপলব্ধি করেছি গভীরভাবে। তিনি খুব সংযমী, তিনি খুব ধৈর্যশীল, তিনি সবার বাক্যবাণও নীরবে সহ্য করে যান, কিছুই বলেন না। কিন্তু তার ভেতরে যে জেদ আছে সেটি দিয়ে তিনি প্রমাণ করে ছাড়েন। 1980 সনের কথা, তিনি তখন একাদশ শ্রেণীর ছাত্র। সেই সময় তিনি লিখছেন দুহাতে ছড়া, কবিতা, প্রবন্ধ। তো একজন বড় ভাই বললেন তাকে ডেকে, আচ্ছা তুমি যে কবিতা ছড়া লিখো, এগুলো তো আসলে হয় না কিছু, কবিতা তোমাকে দিয়ে হবে না, তোমার কোনো ছন্দ জ্ঞানই নাই। হলোটা কি, ওই তরুণ তখন বাজারে যত সব ছন্দের বই আছে, এপার বাংলার ওপার বাংলার, সবগুলো কিনে ফেললেন এবং সেগুলো ভেতরে হজম করে ফেললেন। এবং এভাবেই তিনি হয়ে উঠলেন একজন প্রখ্যাত শিশু সাহিত্যিক, যার একটি দৈনিক পত্রিকায় 52 সপ্তাহে 52টি ছড়া বা অন্তমিল যাচ্ছে।
এটি একটি বিশাল ব্যাপার। এই অদম্য জেদ তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি বলেছেন তিনি অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। এবারে তার নির্লোভ চরিত্রের একটা দিক তুলে ধরছি। তিনি মাস্টার্স করেছেন গণিতে, কিন্তু শিক্ষকতা কিছুদিন থেকেও আবার চলে এলেন সাংবাদিকতায়, দৈনিক আজাদিতে। সেই সময় একটা নতুন পত্রিকা বের হচ্ছে। সেই পত্রিকায় যারা ব্যবস্থাপনায় আছেন তার কাছে প্রস্তাব রাখলেন। এখানে যা পান তার 3 গুণ বেতন, সাথে আনুষঙ্গিক সব সুযোগ সুবিধা। আশ্চর্যের ব্যাপার, ভালোবাসার কাছে লোভ হার মেনে গেল। তিনি সেখানে সমর্পিত হলেন না। তিনি যে দৈনিক আজাদিকে ভালোবাসেন এবং এটিতে সমস্ত কিছু লোভকে তুচ্ছ করে তিনি কিন্তু রয়ে গেলেন দৈনিক আজাদিতে। এখানে তাকে পাই আমরা একজন নির্লোভ চরিত্রের। আপনারা জানেন এই চট্টগ্রাম শহরের নারীরা, আমরা জানি যে এটা একটা সংরক্ষিত এলাকা এবং নারীরা আরো সংরক্ষণশীল। সহজে কলম মনের ভেতরে থাকলেও কলম ধরতে চায় না। এই ক্ষেত্রে আমি একজন রুনু সিদ্দিকীর কথা বলছি। তিনি সদ্য বিধবা হয়েছেন, নিঃসঙ্গ। রাশেদ রফির সাথে তার গভীর সম্পর্ক, খালাম্মা ডাকেন। তাকে বললেন, রাশেদ রফ, খালাম্মা আপনি কলমটা ধরেন। বাবা, আমি কলম ধরবো কি করে? আমি তো লিখতে যাই না। কেন খালাম্মা, আপনি কি সোয়েটার বুনেন না? হ্যাঁ বুনি তো। তো এসো উল বুনি, এটা দিয়ে আপনার লেখাটা শুরু করে দেন। আশ্চর্য, সেটা দিয়ে লেখা শুরু তো করলোই, এবং 2-3 বছরের মধ্যে তার 9টি গ্রন্থ। এবং রাশেদ রফির শৈলী প্রকাশন থেকে সেই 9টি গ্রন্থের প্রকাশনা উৎসব আমরা করলাম। একেবারে রুনু খালাম্মা তখন একজন আত্মবিশ্বাসী নারী হয়ে উঠলেন। শুধু রুনু খালাম্মা একটা উদাহরণ দেখাচ্ছি। এই শহরের নারীরা নির্ভরতার একটি হাত, লেখার একটি হাত, সেখানে তার যার ছোঁয়া আছে, যার পরশ আছে, সেটি রাশেদ রফির শৈলী প্রকাশন। একই সাথে আমি আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে বাংলা একাডেমি থেকে, চট্টগ্রাম থেকে যারা পুরস্কার পেয়েছে সাহিত্যের জন্য, এই মুহূর্তে আমার দুজনের নাম মনে পড়ছে, ডক্টর হরিশঙ্কর জলদাস এবং বিশ্বজিৎ চৌধুরী। তাদের প্রথম বই কিন্তু শৈলী প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। একই সাথে তিনি যারা জ্ঞানী, যারা প্রতি সপ্তাহে লিখছেন, ভালো লিখছেন, কিন্তু গ্রন্থ প্রকাশের সাহসটুকু পাচ্ছেন না, তেমন একজনের নাম আমি বলছি, আমাদের পরম শ্রদ্ধেয় সিদ্দিক ভাই। অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ ছিলেন। তিনি বই প্রকাশে আগ্রহী নন বা সাহস পাচ্ছেন না। রাশেদ রফ নিজ উদ্যোগে তার প্রথম গ্রন্থটি প্রকাশ করলেন, কবিতার রাজনীতি। এরকম অনেক অনেক উদাহরণ আছে যাদেরকে রাশেদ রফ টেনে এনেছেন এবং যাদের লেখার একটু হাত দেখেছেন তাদেরকে গ্রন্থকার বানিয়েছেন। আচ্ছা বলুন তো, এই ভোগবাদী সমাজে, যা এই বিচ্ছিন্নতার সমাজে, যেখানে শুধুমাত্র আমরা নিজেদেরকে নিয়ে ভাবি, সেখানে রাশেদ রফ সবাইকে নিয়ে ভাবেন। এবং এই শহরে প্রথম কিশোর সম্মেলন, এই শহরে প্রথম শিশু সাহিত্য উৎসব, এই শহরে প্রথম বলা যায় স্বাধীনতার বই মেলা, এটি বই মেলার ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। সেটির সূচনা কিন্তু করেছেন রাশেদ রফ। এমনকি করোনাকালীন সময়ে যখন আমরা সব হাবুডুবু খাচ্ছি, সবাই যখন আমরা মৃত্যুর সাথে যুদ্ধ করছি, সেই সময় তিনি নিয়ে এলেন বই হাতে। বই মেলা করলেন কিভাবে? অনলাইনে। এই অনলাইন বইমেলা একেবারে সারা ফেলল পুরো শহরে না, আন্তর্জাতিক বলয়ে। অর্থাৎ রাশেদ রফকে এই দিকগুলো যদি আমরা খেয়াল করি, তিনি সবার জন্য একজন উদাহরণ। সেটি হচ্ছে তিনি একজন নির্লোভ মানুষ, তিনি একজন মানবিক মানুষ, তিনি একজন জেদি মানুষ, এবং এগুলোকে একসাথ করে তিনি এগিয়ে যাচ্ছেন সদর্পে। একেবারে চেষ্টা করছি তার একটি মানবিক দিক নিয়ে। এই শহরের একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি হঠাৎ করে
অসুস্থ হয়ে পড়লেন, মানে বেশ অসুস্থ। সেই সময়টায় কবি এবং সাংবাদিক রাশেদ রূপ এগিয়ে এলেন এবং সাথে আরো কয়েকজনকে সাথে নিয়ে তিনি সেই বীর মুক্তিযোদ্ধাকে এখন যখন দেখি, তিনি যখন কথা বলেন, তখন আমার কেবলই মনে হয় তিনি বেঁচে এসেছেন। হয়তো বিধাতার ইচ্ছে আছে, কিন্তু সেখানে শুলতিটি দিয়েছেন একজন কবি, একজন প্রখ্যাত শিশু সাহিত্যিক। আমি বলবো শিশু সাহিত্যিক, শিশুদের রাজা কবি রাশেদ রূপ। আমার পরম প্রিয়জন, আমার পরম স্নেহভাজন রাশেদ রূপ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আবার অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। মঞ্জুর ভাই, আপনাকেও অনেক অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন আমাকে এই অনুষ্ঠানে, চমৎকার একটি অনুষ্ঠানে, আবারও বলি ফুলের রাজ্যে ফুলের রাজার সাথে একসাথ করার জন্য। আমার এই ফোনে অসংখ্য টেক্সট মেসেজ এবং মেসেঞ্জারে মেসেজ আসছে শুধু আপনাকে নিয়ে, যে আপনি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। চট্টগ্রামের মানুষ এত খুশি হয়েছে, তারা বলছে আপাকে এতদিন পর দেখলাম। তার মানে আপনি হয়তো নিজেও জানেন না কত মানুষ আপনাকে ভালোবাসে। আপনি আর রাশেদ রূপ সম্পর্কে এত মেসেজ আসছে যে আমি একদিনে পড়ে শেষ করতে পারবো না। আপনি আসাতে আমরা খুব কৃতার্থ হয়েছি এবং আমার খুব হিংসে হচ্ছে যে আপনার এই যে মাথার স্পর্শ রাশেদ রূপ তার মাথার উপর, হাতের স্পর্শ রাশেদ রূপের মাথার উপর পাচ্ছে। এত সৌভাগ্যবান তিনি। আমরা কাছে থাকলে হয়তো আমাদের মাথায় আপনার আশীর্বাদের হাত থাকতো। হয়তো একদিন আমরা আপনার আশীর্বাদ পাবো, আপনার কাছে যাওয়ার সৌভাগ্য আমাদের হবে। আর যেই কথাটি আপনি বলেছেন সেটি হলো যে আমরা যে প্রবাসে থাকি, আমরা দেখি যে এখান থেকে যখনই মানুষ সাহায্য করে তখন কি করে, মসজিদ বানানোর জন্য, মন্দির বানানোর জন্য, মাদ্রাসা বানানোর জন্য টাকা পয়সা পাঠায়। মসজিদ তো পাড়ায় পাড়ায় হয়ে গেছে, মন্দিরও হয়ে গেছে, মাদ্রাসাও যথেষ্ট হয়েছে। এখন যেটা দরকার সেটা হলো মেয়েদের স্কুলের জন্য, মেয়েরা যেন কোথাও একটু পা রেখে স্কুল শেষ হওয়ার পরে যেন কলেজে পড়তে পারে। তারা যেন, তাদের জন্য যেন মানুষ ছাত্রাবাস বানিয়ে দেয়। আমি এই কথাটি একটি কথা বললাম, এটি একটি কেবল সূত্র। এরকম মেয়েদেরকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়ার জন্য অসংখ্য সূত্র আছে। আমি জানি যে রাশেদ রূপ নারীদের জন্য যে কোনো ভাবে নারীদেরকে নিজেদের পায়ে দাঁড় করিয়ে দেওয়ার জন্য তিনি কাজ করেন। এবং তিনি যেহেতু কিছুটা প্রচার বিমুখ এবং কিছুটা আসলে নিভৃতচারী, এবং তিনি, আমার কাছে মনে হচ্ছে তিনি আসলে কিছুটা লাজুকও। কারণ ফলের ভারে তো বৃক্ষ নুয়ে পড়ে, তিনি আসলে অনেকটা তেমনি। রাশেদ রূপের সাহচর্যে এবং আপনার সাহচর্যে আশিস অনেক কৃতজ্ঞ হয়েছে, আমাদের সাথে আছেন। আমরা আরো দু একটি ছড়া রাশেদ রূপের শুনবো। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি জাহরা জামান মুনিরাকে একটি ছড়া পড়ার জন্য। আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্বাদের ছড়া পড়ছি, যাতে করে যে রাশেদ রূপ বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকের ছড়া লিখেছেন সেই সম্পর্কে আমাদের শিশুদের পরিচয় করে দিতে পারি। জাহরা জামান মুনিরা, তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। আবৃত্তি করছি শ্রদ্ধেয় কবি রাশেদ রূপ স্যারের লেখা কবিতা অবাক অবাক। হাত ঝুমঝুম, পা ঝুমঝুম, চোখ ঘুম, রাত্রি নিঝুম, রাত্রি নিঝুম, রাত্রি নিঝুম। ঘরে কেউ নেই, বড় একা, তাই ঝরকার পাশে যাই। দেখি দুই চোখে নীরবে চলেছে শহরটা ছিটাই। সারি সারি বাড়ি, দামি দামি গাড়ি, হাওয়া হয়ে গেছে সব। হাওয়া হয়ে গেছে এই নাও, গরুর কলরল কলরা। এত বড় ঢাকা নিমিষেই ফাঁকা, কিভাবে এসব হলো? বিশাল ওলট পালট দেখি চোখ করে চলমান। বড় বড় পথ হয়ে গেল নদী, বাড়ি হলো সাবধান। গাড়িগুলো হয় সারি সারি, গাছ ইটগুলো ল্যাম্পপোস্টের গাটি গেল প্রয়োজন, নাকি হয়েছে বিস্ময়। আমি ঢাকা শহরের খুঁজি, অবাক অবাক জোনাকি ছেক শেয়ালের হাত আজ। সারা শহরের বুক জুড়ে সব গ্রামীণ কারো কাজ। হাত ঝুমঝুম, পা ঝুমঝুম, চোখ ঘুম, রাত্রি নিঝুম, রাত্রি নিঝুম, রাত্রি নিঝুম। হাত ঝুমঝুম, পা ঝুমঝুম, চোখ ঘুম, রাত্রি নিঝুম, রাত্রি নিঝুম, রাত্রি নিঝুম।
বাহ, অনেক সুন্দর। ফাতিন হাসনাতের কণ্ঠে একটি ছড়া শুনি এবার। আবৃত্তি করছে কবি রাশেদ রুফ স্যারের লেখা কবিতা যদি। স্যাররা যদি বন্ধু হতো, বাবা হতো মায়ের মতো, আমি হতাম এই পৃথিবীর ভীষণ লক্ষ্মী ছেলে। দিন কাটাতাম ভিন্ন আলোয় পড়ার সঙ্গে খেলে। কোথায় স্যারের মেজাজ করা, ভালোবাসায় সহজ পড়া। বাবাও শান্ত, নয়তো মোটে তিরিক্ষে খিটখিটে। বাবার স্নেহে ভুলেই গেলাম আমি যে ডান পিঠে। চুলোর আলোর খইয়ের মতো বইয়ের কথা ফোটে। মনের কালো বনের মধ্যে আলোক জ্বলে ওঠে। হরিণ ছানার কানের মতো যেমন পাতা উড়ে, আমার মনে উড়ে উড়ে স্বপ্ন হাওয়ায় ঘুরে। শঙ্খ নদীর জলের মতো অঙ্ক হলো সোজা, ইংরেজিও সহজ সরল, বিজ্ঞানও নয় বোঝা। দক্ষ হয়ে উঠি ধীরে ভূগোল ইতিহাসে, মন আকাশে বইয়ের পড়া বিমান হয়ে ভাসে। ইস, স্যাররা হতো বন্ধু যদি, বাবাটা মার মতো, ভীষণ মজা হতো, আমার ভীষণ মজা হতো। বাহ বাহ, অনেক সুন্দর পড়েছ। আচ্ছা, রেঝম্বি চাকমার কণ্ঠে একটি কবিতা শুনি। আবৃত্তি করছি শ্রদ্ধেয় কবি রাশেদ রুফ স্যারের লেখা কবিতা ছবির মতো দেশ। এতটুকুর বয়সী সে 3 বছরের খুকি, গান করবে, ছড়া পড়বে, করবে আঁকিবুকি। তার হয়নি শুরু, তবুও সে পণ্ডিত, চোখ রাঙালে সঙ্গে সঙ্গে করবে বিপরীত। টেবিল জুড়ে থাকতে হবে নানান রঙের বই, পাতার পরে পাতা নিয়ে করবে সে হইচই। রঙিন ছবি দেখার জন্য উল্টায় সে পাতা, আঁকার জন্য সঙ্গে রাখে রং তুলি আর খাতা। খুঁজতে খুঁজতে বইয়ের মধ্যে পায় খুঁজে এক বন, বনের মধ্যে সিংহ দেখে নাচতে থাকে মন। একটু দূরে বাঘের ছবি, ভালুক ও গন্ডার, হরিণ ছানাও পাতার ফাঁকে আদর কারে মার। বনের পাশে একটা নদী, শান্ত নীরব জল, নদীর পাশে স্কুল আছে, মজার সে জঙ্গল। ছবি দেখে বায়না খুকির, জড়িয়ে ধরে মাকে, ওই যে দূরের বন যেখানে বাঘ সিংহ থাকে, ঠিক সেখানে পড়তে যাবে, বন্ধু হবে ওরা। বনের মধ্যে লেখা পড়া, বনের মধ্যে ঘোরা। নাসিরাবাদ স্কুলে যায় ভাইয়া ভরে ভরে, খুকি যাবে বন স্কুলে, থাকবে মায়া দরে। বায়না শুনে মায়ের তখন চক্ষু ছানা বড়া, পায় না খুঁজে কোনো জবাব, বন্ধ নাড়াচড়া। কি করে সে বোঝায় তাকে ছবির মতো দেশ, কোথায় আছে কোথায় এমন শান্ত পরিবেশ। তবু খুকির দিন চলে যায় বানানো আশ্বাসে, বইয়ে দেখা রঙিন ছবি তার দু চোখে ভাসে। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ রেঝম্বি চাকমা, তোমাকে ধন্যবাদ। এবং এই যে এত সুন্দর করে কথা বলো, এত সুন্দর করে আবৃত্তি করো, তোমার শামিমা আন্টি তোমাকে শিখিয়েছে, শুধু তাই নয়, নিশ্চয়ই তোমার বাবা মাও তোমাকে শেখায়, উৎসাহ দেয়। তোমার বাবা মা, এখানে যারা উপস্থিত রয়েছে শিশু শিল্পী সকলের বাবা মার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তাদের আগ্রহ না থাকলে হয়তো তোমরা শিখতে পারতে না। তোমাদেরকে হাত ধরে ধরে শিক্ষকের কাছে নিয়ে যায় শেখার জন্য, এটি তাদের অনেক বড় অবদান। আমরা অনুপস্থিত সব বাবা মার কাছে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। ঘরে ঘরে এমন বাবা মা না থাকলে আমাদের শিশুরা বড় হবে কেমন করে? সুধী মণ্ডলী, আমরা তো রাশেদ রুফ কে কি লেখেন তার লেখাগুলি শিশুদের কণ্ঠে, বড়দের কণ্ঠে পাঠ করে আপনাদের শোনালাম। রাশেদ রুফ নিভৃতচারী আমরা আগেই বলেছি, তবুও তার কাছ থেকে আমরা দু একটি কথা শুনতে চাই। কেন শিশুদের জন্য লেখেন? ভবিষ্যতে কেমন শিশু চান? যে শিশুদের এখন দেখতে পাচ্ছেন
বড় হলে এই শিশুরা কেমন মানুষ হবে, কি স্বপ্ন দেখেন রাশেদ রফি? আমি প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে, কৃতজ্ঞতাও জানাই। আপনি মঞ্জুর কাদের, একজন বিশিষ্ট ছড়া সাহিত্যিক। নিউ ইয়র্কে বসে আপনি বাংলা ভাষা এবং সাহিত্য চর্চা করছেন, পাশাপাশি আমরা শিশুদের সঙ্গী এই শিরোনাম নিয়ে যে অনলাইনে অনুষ্ঠান করে যাচ্ছেন, শুরুটা করেছেন আমাদের পরম স্মরণীয় পুরুষ সুনির্মল বসুকে দিয়ে। আমার ঠিক আগের পর্ব যাকে নিয়ে অনুষ্ঠানটা আপনি সম্পন্ন করেছেন, তিনি আমার আরেক পরম গুরুজন লুৎফর রহমান লিটন, যাকে নিয়ে আমি বইও লিখেছি। তো আপনি সেই রকম একটা কাজ করে যাচ্ছেন, আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দেশের বাইরে থেকে এই যে কত আন্তরিকতা এবং কত ভালোবাসা নিয়ে এই কাজগুলো করে যাচ্ছেন, এটা আমাদের জন্য পরম উদাহরণ হিসেবে থাকবে। এতক্ষণ যারা আমার কবিতা এবং ছড়া আবৃত্তি করে শোনালো, তাদের আমি আবার ধন্যবাদ জানাতে চাই। আর আমার পরম স্নেহের মুনিবা, মুনিরা, রেজম্বি চাকমা, তারপর হচ্ছে ফাতিম হাসনাত, আমাদের শিশু শিল্পী, এরা খুবই চমৎকার করে আবৃত্তি করে শোনালো আমার ছড়া এবং কবিতা। তাদেরকে প্রশিক্ষিত করে এই জায়গায় নিয়ে এসছে আমাদের আরেক প্রিয় আবৃত্তি শিল্পী, আমার অত্যন্ত স্নেহের শামীমা আক্তার। তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমার অনুজ হলেও কৃতজ্ঞতাও জানাই তাকে। আর যিনি আমার সম্পর্কে বললেন, আমার এমন কিছু ব্যক্তিগত দিক নিয়ে কথা বললেন, আমার পরম শ্রদ্ধেয়, আমাদেরই অভিভাবক, আমরা যারা এখানে চট্টগ্রামে বসে কাজ করছি, আমাদের কাজগুলো যারা দেখভাল করছেন, তারা আমাদের এই জায়গায়, এই চট্টগ্রামে, এই জনপদে যাদের সঙ্গে নিয়ে আমি চলছি, তাদের একজন হলেন ডক্টর আনোয়ার আলম। ডক্টর আনোয়ার আলম আমার সম্পর্কে বলতে গেলে তিনি অনেক কিছু বলবেন, বলতে পারেন, কারণ অনেক দিন ধরে, অনেক বছর ধরে তার সঙ্গে আমি আছি। তো তার অনেক ধরনের প্রতিভা, তাকে আপনারা চিনেন, জানেন, আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, শুধু সেই পরিচয় না, তার অনেকগুলো পরিচয়। তিনি শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সাহিত্যিক, উপস্থাপক, সমাজ ব্যক্তিত্ব, নানা রকম পরিচয় তার আছে। কিছুদিন আগে তার জন্মদিন গেছে, দেখেছেন পুরো ফেসবুক তাকে নিয়ে, তাকে শুভেচ্ছা জানিয়ে মোটামুটি আমাদের ফেসবুক ভেসে গেছে এরকম। তো সেই মানুষটি আমাকে নিয়ে অনেক কথা বললেন, আমাকে তুলে ধরার জন্য, আমাকে বড় করে তোলার জন্য যাবতীয় প্রচেষ্টা তার মধ্যে আমি দেখেছি। তিনি যখন বলছিলেন, আমি দেখতে পাচ্ছি আরো কি কি বলতে যাচ্ছেন এইসব বিষয়গুলো। এগুলো হচ্ছে আমার ঠিক যেগুলো তিনি যেসব বিষয়গুলো বললেন, এগুলো হয়তো আমার খুব ঘনিষ্ঠজনরা জানে কিনা জানি না, এগুলো খুবই সত্যি কথা। আমার ভেতরে যে বিষয়টা আছে, সেটা অনেকেই হয়তো ধরতে পারে, অনেকে ধরতে পারে না। তিনি ধরতে পেরেছেন। আমাকে হিট করে, আঘাত করে চলে যাওয়ার বিষয়গুলো আমি দেখেছি, আমি সহ্য করি, আমি ধৈর্য নিয়ে কাজ করি, এটা ঠিক আছে। কিন্তু আমি যে কষ্ট পাই, এই কষ্টের এই যে আমি এটাকে আমার ভালোবাসা দিয়ে, আমার কাজ দিয়ে কিন্তু আমি এটার উত্তর দিয়ে থাকি। এই জন্যে আমি নানাভাবে এই যে আপার যে কথাগুলো, এই কথাগুলো আমি শুনছিলাম, খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এই বিষয়টা। আমার ভালো লাগলো। আপাকে আমি কৃতজ্ঞতা জানাই, আপাকে আমি ধন্যবাদ জানাই। এই সকালে মানে তিনি তো এমনি খুব ভোরে উঠেন, কাজ করেন, আমি জানি। এই কাজগুলো আমার জন্য ভোরে উঠেছেন তা না, তিনি ভোরে উঠে তিনি লেখালেখি করেন, কাজ করেন। কিন্তু আমি এবং আমার অন্যান্য যারা বন্ধু বান্ধব
সকালে ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, তাদের জন্য একটু সমস্যা হয়ে গেছে। আমাদের নিউ ইয়র্কে রাত 10টা ঠিক আছে, কিন্তু যখন বাংলাদেশে সকাল 8টা, অনেকেই তাদের অফিসে চলে যাচ্ছেন। এই অবস্থায় আপনি অনুষ্ঠানটা মোটামুটি সম্প্রচার করেছেন। তারপরে যে কয়েকজন এখানে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। বেশ কয়েকজন এখানে মন্তব্য করেছেন, দেখলাম আমাদের প্রিয় আপা সোনিয়া কাদেরের মন্তব্য আপনি স্ক্রিনে দেখিয়েছেন। তার তিনি বিশিষ্ট লেখক এবং একজন সমাজব্রতী, আমাদের পরম প্রিয় শ্রদ্ধেয় মানুষ। আমি দেখতে পাচ্ছি শামস চৌধুরী রসু ভাইয়ের শুভেচ্ছা এখানে দেখলাম। জাকির হোসেন কামাল, কবি লিপি বড়ুয়া, কবি সুমিতা সহ অনেকের শুভেচ্ছা এবং শুভকামনা আমরা স্ক্রিনে দেখতে পেয়েছি। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসলে যে কথাটা আপনি বলছিলেন সেটা হচ্ছে শিশুদের জন্য আমার যে লেখালেখির বিষয়টা, এটা একটু বলা। আপনার প্রতি প্রথম যে বিষয়টার জন্য আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সেটা হচ্ছে শিরোনামটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম শিরোনাম হচ্ছে আমরা শিশুদের সঙ্গী। এটা এত ভালো লাগার বিষয়, মানে আমার ভেতরে ধরা দিয়েছে আমরা শিশুদের সঙ্গী। আসলে শিশুদের সঙ্গী হওয়াটা বড় কঠিন জিনিস, শিশুদের সঙ্গে থাকতে পারাটা বড় কঠিন বিষয়। শিশুদের মনস্তত্ত্ব বোঝা, তাদের ভালো মন্দ বোঝা, তাদের যে কোন সময়ে তারা আনন্দিত হয়, কোন সময় কষ্ট পায়, তাদের বেদনার বিষয়টা, যন্ত্রণার বিষয়টা, এই বিষয়গুলো বোঝা এবং তাদের সঙ্গী সাথী হওয়াটা, তাদের বন্ধু হওয়াটা, এটা খুব কঠিন বিষয়। এই যে এই শিশুরা যে আমার কবিতা আবৃত্তি করছে এবং আপনার মাধ্যমে আমার রচনাটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা আপনি শুরু করেছেন, শুধু আমার না আরো অন্যদের, এটার জন্য আপনি ধন্যবাদের পাত্র। আপনি এটা মানে প্রশংসা পাবেন বিভিন্ন জনের কাছ থেকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার রচনা যে চারদিকে যাচ্ছে, এটা আমি খুব খুশি। আমি যখন দেখতে পাই আমার কবিতা আবার আমার ছড়া বাংলাদেশ শিশু একাডেমিতে বিভিন্ন সিলেবাসে যখন পাঠ্য, তখন আমি খুশি হই। কারণ এই কবিতার মাধ্যমে শিশুরা আমাদের বিভিন্ন জায়গায় এই যে শিশুরা পড়তে পারছে, এই কবিতা পড়তে পারছে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত হওয়ার কারণে। এরকম হলে আরো ভালো লাগে। যেমন আমাদের আবৃত্তি শিল্পীরা, বিশেষত আমি যে অঞ্চলে কাজ করি, থাকি, অবস্থান করি, বসবাস করি চট্টগ্রাম, সেই চট্টগ্রাম অঞ্চলের আবৃত্তি শিল্পীদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। ওরা আমার কবিতাকে, আমার ছড়াকে বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য, জনপ্রিয় করে তোলার জন্য, পাঠকপ্রিয় করে তোলার জন্য ওরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে এমন কোনো আবৃত্তি সংগঠন নেই যে সংগঠনের সাথে আমার সংযুক্তি নেই। ওরা আমার কবিতার নিজেরা আলাদা অনুষ্ঠান করে বা আমাকে বিভিন্ন অনুষ্ঠানে আমার কবিতাকে প্রচার করে, আবৃত্তি করে। এই বিষয়গুলো আমি দেখেছি, এদের ভেতরে একটা ভালোবাসা আমার জন্য তৈরি হয়েছে। সেটাও একটা আমাকে ভালোবাসে নানা কারণে, আমার কাজের জন্য অথবা আমার কবিতার জন্য, যেভাবে হোক এই ভালোবাসাটা কিন্তু আমি দেখি, আমি প্রত্যক্ষ করি এবং তাদেরকে আমি সবসময় আমিও আমার মনের মধ্যে তাদেরকে রাখি। তাদের এই যে আজকে শামীমা যেভাবে এখানে উপস্থাপন করলো, শামীমাও ঠিক সেরকম, শামীমা অন্য আরো আবৃত্তি শিল্পীদের মতোই শামীমাও কাজ করে যাচ্ছে, ভালো লাগছে সেটা। আর আমরা কিরকম শিশু চাচ্ছি, যে শিশু আনন্দময় শৈশব উদযাপন করবে, তার শৈশব আনন্দের মধ্যে দিয়ে কাটাবে, তাদের মধ্যে কোনো কষ্ট থাকবে না, বেদনা থাকবে না, সংসারের মা বাবার কাছে যেরকম একটা ভার থাকবে, কষ্ট থাকবে, দুঃখ থাকবে, বোঝা থাকবে, এই বোঝার ছায়া আমাদের শিশুদের মধ্যে যেন না পড়ে, সে বিষয়টাই তো আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের একজন অভিভাবক বা তার শিশুর মা অথবা বাবা, তার যে সংসার চালানোর ক্ষেত্রে বর্তমান সমকালীন যে সময়, এই সময়ে সংসার চালাতে যেরকম কষ্ট, দুঃখ, এই দুঃখটা যেন তার শিশুর মধ্যে না পড়ে। অবশ্য আমাদের অনেক শিশু সাহিত্যিক বা শিশু সাহিত্যের গবেষক বলছে না, শিশুদের বাস্তবতার মধ্যে বড় করতে হবে। শিশুরা কিভাবে
বড় হচ্ছে, আমাদের সমাজ বাস্তবতা কি, তাদেরকে এইসব বিষয় নিয়ে অবগত করতে হবে শিশুরা যেন তার বাস্তবতার মধ্যে দিয়ে বের ওঠে। আমরা বলি এটাও ঠিক, এটা একদিকে ঠিক, অন্যদিকে আমরা বলবো শিশুরা হচ্ছে স্বর্গের দূত, এরা এই যে পরীর মতো, এরা শুভ্র, এরা লাল নীল দীপাবলি, এদের ভেতরে এদের কষ্টের কোনো যেন ছোঁয়া না থাকে, এইভাবেই ওরা নিরাপদ থাকতে পারে, ওদের এগিয়ে যাওয়ার পথটা যেন মসৃণ থাকে, এই বিষয়টা আমাদের দেখতে হবে। আজকে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় আমাদের শিশুরা নিরাপদ না, নানাভাবে নির্যাতিত হচ্ছে। এটা শারীরিক নির্যাতন হতে পারে, মানসিক নির্যাতন হতে পারে, নানা রকম। আমাদের এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু শিশুরা নিরাপদ থাকছে না। এই বিষয়টা আমাদের শিশুদের অভিভাবক হিসেবে, আমরা যেটা শিশুদের অভিভাবক, আমাদের এইসব বিষয়গুলো ভাবতে হবে। আর আনোয়ার আপা ঠিকই বলেছেন, আমি প্রথম দিকে শিশুদের জন্য কিন্তু লিখতাম না, আমি বড়দের জন্যই লিখতাম, বড়দের কবিতা, বড়দের গল্প, প্রবন্ধ, এইসব বিষয়। যখন আমি ছড়া এবং শিশুদের জন্য লিখতে আসি, তখন আমাদের এক ভাই বললেন, তুমি পারবে না, ছড়া লিখতে পারবে না, তোমার ভেতরে ছন্দ নেই, কবিতা লিখতে পারবে না, তুমি ছন্দ জানো না। তখন এই যে আমার ভেতরে আনোয়ার আপা যে কথাটা বলছে, এটা আমার ভেতরে যে জেদটা সৃষ্টি হয়েছে ভেতরে, এটা আমি কাউকে দেখাইনি, ঠিক আছে, কিন্তু আমি বাংলাদেশের সমস্ত ছন্দের বইগুলো আমি পড়েছি এবং আত্মস্থ করেছি। শুধু তা না, আমি নিজের 2টো ছন্দের বইও লিখে ফেলেছি। তার মানে ছন্দ বিষয়ে এত বেশি আমি জেনে ফেলেছি। এই যে বিষয়টা, ছন্দ জানার বিষয়টা এবং ছন্দ রপ্ত করার, এরপর থেকে আমি শিশুদের জন্য এত বেশি নিবেদিত হয়ে পড়ি, ছোটদের জন্য, বিশেষত শিশু কবিতা এবং কিশোর কবিতা, এই কবিতার জন্য আমার কাজটা একটু বেশি। বাংলাদেশে আমার আগে যারা কিশোর কবিতা লিখেছেন, আমি বিশেষ করে সুজন বড়ুয়ার কথা বলি, ছড়ার জন্য সুকুমার বড়ুয়া, লুৎফর রহমান রিটন যেরকম আমার আদর্শ, ঠিক সেরকম কিশোর কবিতার জন্য আমাদের ওই রবীন্দ্রনাথের পরে, শামসুর রহমান, আল মাহমুদের পরে আমাদের সুজন বড়ুয়া এই বাংলাদেশের কিশোর কবিতাকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করেছেন। তার একটা বই প্রকাশিত হয়েছে বাড়ির সঙ্গে আর 1985 সালে। সেই বইয়ের পরে আমরা যেভাবে কিশোর কবিতা লেখার চর্চায় ঢুকে গেছি, এরপরে সারা বাংলাদেশে কিশোর কবিতার চর্চার একটা জোয়ার সৃষ্টি হয়েছে, আন্দোলন তৈরি হয়েছে। 1989 সালে আমি কিশোর কবিতার যে একটা সম্মেলন করেছি, 1989 সালে প্রথম জাতীয় ছড়া উৎসব করেছি, আগে ছড়া উৎসবের পরে কিশোর কবিতা সম্মেলন করেছি। এই যে ছড়া এবং কবিতাকে, কিশোর কবিতা যেটার নাম আমরা পোশাকি নাম হচ্ছে কিশোর কবিতা, আসলে কবিতাই শিরোনামে দিয়েছেন, ঠিকই দিয়েছেন, ছড়া এবং কবিতা। এবং ছড়া আর কবিতাকে যেভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এটা হচ্ছে শিশু এবং কিশোরকে এগিয়ে নেওয়া যায়, তাদের যে মানসিক ভাবে এগিয়ে নেওয়া, প্রচেষ্টা করা, আমাদের মানসিক বিকাশে তাদের যে কবিতা কাজ করে, এই দিকটা আমাদের দেখতে হবে, আমাদের ভাবতে হবে আমরা কিভাবে শিশুদের বড় করতে চাই, আমাদের কিশোরকে বড় করতে চাই, এই দিকটা আমাদের কবিতায় উঠে আসছে কিনা। এই যে যারা কবিতাগুলো আজকে যারা আমার কবিতা পড়েছে, ছড়া পড়েছে, এই ছড়া এবং কবিতার মাধ্যমে শিশুরা কিভাবে এগিয়ে যাচ্ছে, সেই জিনিসটা আমাদের দেখানোর জন্য আমরা চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি আমরা শিশুকে কিভাবে বড় করতে চাই, কিভাবে কিশোর হিসেবে ওরা উঠবে, কিভাবে তরুণ হিসেবে বড় হয়ে উঠবে, কিভাবে আরো বড় মাপের আগামী দিনের বড় নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবে, সেই বিষয়ে যে ধাপ, সেই সিঁড়িটা ওরা নিয়ে যাচ্ছে এবার। তো আমি আর একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশের শিশু সাহিত্য চর্চা করি, আমাদের নানা রকমের নানা মতের মানুষ আমরা আছি, কিন্তু একটা জায়গায় আমরা সে অভিন্ন, সেটা হচ্ছে শিশুর সমৃদ্ধ ভবিষ্যৎ। তারা ঠিকভাবে এগিয়ে যাবে, তাদের প্রতিভা নিয়ে এগিয়ে যাবে, তারা নিরাপদ থাকবে এবং তাদের জীবনটাও যেন এইভাবে নিরাপত্তার মধ্যে বেড়ে ওঠে। আর তারা কবিতার মতো সুন্দর থাকবে, তারা ছড়ার মতো সুন্দর থাকবে, তারা পবিত্র থাকবে, নিষ্পাপ থাকবে, সেই প্রত্যাশা।
আপনার কথাগুলি আমরা খুব প্রাণ ভরে শুনছিলাম যে আসলে একজন মহৎ মানুষ কি ভাবে। আপনার কথায় সেই কথাগুলি স্পষ্ট হয়েছে। আপনার এই মহত্ব আরো উঁচুতে উঠুক, আরো শিখরে উঠুক। আপনি যত বড় হবেন আপনি তত শিশুদের মতো হন, এই প্রত্যাশা। নিজের ফ্যানটা বন্ধ করো তো। এবং আপনার সুস্বাস্থ্য, আপনার যশ সম্মানে আপনি অটল থাকুন, এই প্রার্থনা আমরা করি। আমরা আপনার আরো একটু দুটি ছড়া কবিতা শুনব। আমরা যাব জাহিরা জামান মুনিবার কাছে ছড়া শোনার জন্য। তার আগে জানিয়ে দিচ্ছি, আমরা শিশুদের সঙ্গী আশিস প্রযোজিত এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি মাসের প্রথম শুক্রবার রাত 10টায় নিউ ইয়র্ক এবং কানাডার সময়, আর বাংলাদেশ সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল 8টায় বাংলাদেশ এবং ভারত সময়। এটি একদম স্থিরীকৃত আছে, কাজেই আমাদেরকে আগে কাউকে বলতে হয় না, সবাই জানে যে এই সময়ে আশিসের অনুষ্ঠানটি হয়। আমাদের পরবর্তী আসরে অতিথি হয়ে আসবেন বিশিষ্ট শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম বর্তমানে কিছুটা অসুস্থ, কিন্তু তিনি আশিসের কথা শুনে রাজি হয়েছেন এবং এই অসুস্থ অবস্থায়ও তিনি শিশুদের সঙ্গী হতে আমাদের পরবর্তী অনুষ্ঠানে আসবেন। আমাদের পরের অনুষ্ঠানটি প্রচার হবে জুলাই মাসের 1 তারিখ শুক্রবার রাত 10টায় নিউ ইয়র্ক সময়, আর বাংলাদেশ সময় জুলাই মাসের 2 তারিখ শনিবার সকাল 8টায়। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আমরা এবারে মুনিবার কণ্ঠে ছড়া শুনব। মুনিবা। আমি এখন একটি কবিতা আবৃত্তি করছি মনের কাছে। লিখেছেন শ্রদ্ধেয় কবি রাজেন্দ্র। দাদার চোখে গাধা আমি, মায়ের চোখে পাতি, যে যায় বলুক যায় আসে, ওই আমি মেজাজে যত করুক বকা ঝকা, যতই গালাগালি, একান দিয়ে ঢুকিয়ে নিজে ও কান দিয়ে থাকি। দাদা তো চান যেন আমি মন দিয়ে সব পড়ি, টুকতে যেন পারি আমার মঞ্জুরি, কিন্তু যখন পড়তে গিয়ে অঙ্ক নিয়ে বসি, মন থাকে না অঙ্কে, শুধু কলম খাতায় ঘষি। মন চলে যায় চানখানিতে আর ঘর কাশ বনে, দুলতে থাকে বুক ছেড়ে ওই হাওয়ায় ক্ষণে ক্ষণে। দুপুর যখন উপর হয়ে ঝিলক মারে চোখে, বেরিয়ে পড়ে খিড়কি পথে, কে আমাকে রোখে? অথচ মার আদেশ যেন ঘুমোয় দুপুর বেলা, আদেশ মানার বদলে সব করি অবহেলা। হেলায় ফেলায় বেলা কাটে বাগানে ময়দানে, এই থাকি এইখানে আবার একচল্লিশ সেইখানে। মাঠ ময়দান ঘুরে বাড়ি, ঠিক তখনই ফিরি, নামবে যখন সন্ধ্যা বাতাস বইবে ঝিরি ঝিরি। দাদা বলেন এই গবেটের নেই তুলনা দেশে, মাও বলে অবাধ্য সে জ্বালিয়ে খাবে শেষে। মুখ্য গবেট অবাধ্য নই, ইচ্ছে করে বলি, ঘুমিয়ে কাটে বাধ্য আমি। কথা বলি। ধন্যবাদ। মঞ্জু ভাই, আপনি মিউট আছেন মনে হচ্ছে। মনিবা, তোমাকে অনেক ধন্যবাদ। বলছিলাম যে যারা কবিতা পড়ে এবং যারা কবিতা লেখে এবং যারা কবিতা শেখায়, এদের চেয়ে ভালো মানুষ আর কি আছে এই পৃথিবীতে? এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। শামীমা আক্তার হয়তো বয়সে ছোট হবেন, আমাদের রাশেদ রফেরও বয়সে ছোট হবেন, কিন্তু আমি তাকে একদম মাথা নত করে সম্মান জানাই, কারণ তিনি একা একাই শুধু শেখেন না, তিনি সবাইকে শেখান। এই জিনিসটা আমাদের বড় প্রয়োজন। প্রত্যেক শহরে যদি এমন একজন দুজন করে আমাদের শিক্ষিকা থাকেন যারা শিশুদেরকে শেখাবেন, তাহলে আমাদের ভবিষ্যতে একেবারে উজ্জ্বল। শামীমা আক্তার, আপনার কাছে আমাদের অঢেল কৃতজ্ঞতা, আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা এবং আমরা শিশুদের সঙ্গী আশিসের কৃতজ্ঞতা। আপনার কণ্ঠে
যে একটি ছড়া কবিতা শুনবো। অসংখ্য ধন্যবাদ মঞ্জুর ভাইয়া। এখানে আমি একটা কথা বলতে চাই যে স্যার অনেক স্যার এবং আনোয়ারা আলম আপু অনেক সুন্দর বলেছেন স্যারের সম্পর্কে, যেগুলো আমার জানার মধ্যে ম্যাচ হয়ে গিয়েছিল। তো সেগুলোর সাথে আমি একেবারেই শতভাগ সহমত আপুর সাথে, যে চট্টগ্রামে অবস্থান কালীন সময়ে স্যারকে যতটুকু দেখেছি উনি আসলে ঠিক সেরকমটাই মানুষ, কিংবা আমার জানার আরো অনেক ঊর্ধ্বে যতটুকু আপু বললেন। কবিতা সম্পর্কে স্যারের যে আমার সোনার বাংলা, যেটা ফাতিম যে কবিতাটা শুরুতে পড়েছিল অনুষ্ঠানের শুরুতে আমাদের দেশাত্মবোধক পর্বটাতে, আমি বলতে চাই ওখানে একটা বিষয় যে আমাদের সাংগঠনিকভাবে আমরা সবাই স্যারের কবিতা পড়ি, চর্চার ভিতরে রাখি, কিন্তু প্রতিযোগিতায় এই একটি কবিতা আমি দেখেছি যে আমার ছাত্রছাত্রীরা যে যেখানে পড়েছে সবাই সেই প্রতিযোগিতায় এই কবিতাটাকে নিয়ে পুরস্কৃত হয়েছে, প্রথম দ্বিতীয়। হ্যাঁ, এই দুটো পদ তারা পেয়ে অর্জন করে এসেছে আমার সোনার বাংলা কবিতাটা নিয়ে, যেটা আমাদের যে কবিতা আমাদের ফাতিন হাসনাত পড়েছিল। এরকম স্যারের কবিতা পড়ে কিন্তু বাচ্চারা প্রতিযোগিতায় বেশ সুন্দর সুন্দর অর্জন নিয়ে আমাদের কাছে আসছে। এটা আমার জন্য অনেক খুব গর্বের একটা জায়গা যে আমার এখানে আরো একটা আনন্দের বিষয় আজকে হয়েছে আপনার অনুষ্ঠানে। আপনাকে সেই কারণে অনেক কৃতজ্ঞতা জানাই রাশেদ রফ স্যারকে, তিনি আমাকে এখানে যুক্ত করবার জন্য। সেটা হচ্ছে আমরা 3টি প্রজন্ম এখানে আছি, আমার প্রশিক্ষক রাশেদ রফ এবং আমার ছাত্রছাত্রীরা, মাঝখান থেকে আমি আছি। এটা খুবই অন্যরকম একটা বিষয় হলো। তো এই বিষয়টার জন্য আমি সকলকে এই ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার কবিতায় চলে যাই। আচ্ছা, ভীষণ অন্যরকম আমাদের বাচ্চারা পড়েছে, দেশাত্মবোধক পড়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে পড়েছে। আমি একটা কবিতা পড়তে চাই যেখানে যেই কবিতার একদম শেষ লাইনটা অনেক বেশি মেসেজ দিচ্ছে, অন্যরকম একটা শব্দ। আমি পড়ছি। অমলকান্তি ও আমি। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তিকে মনে আছে? হাতে ছিল না শেকল কোনো, পায়ে ছিল না বেরি, পাঠশালাতে আসতে তার তবুও হতো দেরি। পারত না সে ক্লাসের পড়া, মাঠের দিকে চোখ, তার জন্য কষ্ট ভারী, তার জন্য শোক। চায়নি হতে ডাক্তার বা উকিল মাস্টার, সূর্য রাঙা ইচ্ছে নিয়ে দিন কাটলো তার। পা ছেড়িয়ে মাঠ পেরিয়ে দূর অচিনপুর, চেয়েছিল সে হতে পাতার লাজুক রোদ্দুর। বন্ধু যারা তাদের সব ইচ্ছে জেগে থাকে, শুধু অমলকান্তি বুকে কষ্ট পুষে রাখে। শেষ পর্যন্ত অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। কিন্তু আমি কি হতে চাই জানো? জ্ঞানী মানুষ, ধ্যানী মানুষ, কণ্ঠে নেব গান। শেষ লাইনটা আমাকে খুব অন্যরকম, যে জ্ঞানী মানুষ, ধ্যানী মানুষ, কণ্ঠে নেব গান। এই শব্দটা মনে হচ্ছে যে অন্যদিকে অনুপ্রাণিত করছে আমাদেরকে, সৃজনশীলতার দিকে অনুপ্রাণিত করছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার শেষ পরিবেশনায় চলে যাব ভাইয়া। নিউ ইয়র্কে এখন আমি একটু মঞ্জু ভাই একটু বলতে চাচ্ছি যে শামীমা যে বিষয়টা বললো, যে কবিতাটা আবৃত্তি করলো এবং আরো যে কথাগুলো বলছে, আমি যেসব বিষয় বলছিলাম, আসলে আমাদের শিশু সাহিত্য কর্মী বা আমাদের আমরা যারা শিশু সাহিত্যিক তাদের দায়বদ্ধতাটা, আমি এর আগেই বলছিলাম যে শিশুর প্রতি ভালোবাসা হচ্ছে শিশু সাহিত্য রচনার পূর্বশর্ত। শিশু যে কোনো জিনিস দেখলে সে ধরতে চাইবে, ছুঁতে চাইবে, ওরা খেলতে চায়, টেলিভিশন দেখতে চায়, বা মোবাইল নিয়ে এখন ওরা ঘুরতে চায় বা হাঁটতে চায় বা খেলতে চায়। এইসব বিষয়ে তাদের আগ্রহ এবং আনন্দের জায়গাটুকু আমাদের খবর রাখতে হবে এবং তাদের
নেতিবাচক দিকটা যেটা তাদের জন্য ক্ষতিকর, এইটাও হঠাৎ করে ক্ষতিকর, এটা করা যাবে না, এটা করা যাবে না, এইসব বলে কিন্তু তাদের কাছ থেকে এইসব দূরে রাখা যাবে না। কায়দা করে, আদর করে, স্নেহ করে তাদেরকে এইসব বিষয় কিন্তু বোঝাতে হবে। বলা যেতে পারে শিশু মনস্তত্ত্ব আয়ত্ত করে নিতে হবে আমাদের শিশু সাহিত্য কর্মীদের, শিশু সাহিত্যিকদের। শিশু সাহিত্য যেন শিশুর আনন্দ সঙ্গী হয়, তার জন্য আমাদের ভাবতে হবে সবসময়। আমাদের প্রয়াত শামসুজ্জামান খান একটা প্রবন্ধে তিনি লিখেছিলেন, শিশু সাহিত্য শিশুর মানসিক খাদ্য। এই মানসিক খাদ্যটা কিরকম হতে পারে সেই বিষয়ে আমাদের কিন্তু ধারণা রাখতে হবে। এটা না হলে কিন্তু আমরা শিশু সাহিত্য রচনা করতে পারবো না। শিশুর প্রতি ভালোবাসা তো থাকবে, আবার তাদের মানসিক খাদ্যটা কিরকম হতে পারে, কোন খাদ্যটা তারা খেতে পারবে, সেই সব বিষয়ে কিন্তু আমাদের ধারণা রাখতে হবে। যাই হোক, শামীমা যেটা বলতে চাইছিল সেটা চলে যাই। ঠিক আছে, বাংলাদেশে এখন সকাল, কিন্তু নিউ ইয়র্কে যারা আছেন প্রবাসীদের জন্য একটা কবিতা স্যারের রচনায়, রাতের কাছে আমার অনেক দিন। রাত্রি এলেই ঘরে ফেরার পালা, ঠিক মনে হয় রাত্রিকে খুব ভয়, কিন্তু আমি রাতকে করে সাথী, রাতেই করি উৎসাহ সঞ্চয়। ঘুমোই যখন মা বাবা ভাই বোন, আমার তখন বাইরে যাবার তারা, খিড়কি পথে বেরিয়ে পড়ে ঠিক নেই থাকে না কোনো শব্দ সারা। নীল পুকুরে হাসতে থাকে চাঁদ, তারার সাথে চলতে থাকে কথা, ভাসতে থাকে তখন চতুর্দিক এই নিশীথের স্নিগ্ধ পবিত্রতা। মুষলধারে জোছনা যখনই নামে, গাছপালা সব ভিজে একাকার, আমিও ভিজে তাদের সাথে হয়ে, এই বুকে হয় আনন্দ সঞ্চার। এই পৃথিবী রূপে টইটুম্বর, রূপ ঝলমল সবকিছু রঙিন, সুখের সাথে আমার প্রিয় রাত, রাতের কাছে আমার অনেক ঋণ। ধন্যবাদ সকলকে। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমাদের বিশেষ কৃতজ্ঞতা এই জন্য যে আপনি আসলে আজকে সব শিশুদেরকে শিখিয়েছেন, তাদেরকে হাতে ধরে ধরে কবিতাগুলো শিখিয়েছেন। সেজন্য আজকে সব শিশুরা, একটি শিশুও কিন্তু ভুল করেনি, তারা বেশ চমৎকার করে পড়েছে এবং কবিতাগুলোতে আসলে কি কবি কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়গুলি বোঝা গেছে। এবং আমি মনে করি যে আজকে যারা দেশে বিদেশে যেসব শিশুরা আছে, যারা খুব মন দিয়ে দেখছে, প্রত্যেকের জন্য আজকের অনুষ্ঠানটি বেশ শিক্ষণীয় হবে এবং শিশুরা কিভাবে, শিশুদের কিভাবে বড় হওয়া উচিত, তারা এ থেকে কিছুটা প্রচন্ড ধারণা পাবে। অনুষ্ঠান আমরা শেষ করব, শুধু একটি কথা বলতে চাই, সেটি হলো যে অসমান লোকজন ডানিয়ার বায় আছে, সবাইকে সাথে নিয়ে চলবার দায় আছে। আমরা শুধু একা একা বাঁচব না, আমরা সবাইকে সাথে নিয়ে বাঁচব। কারণ একা একা বাঁচলে শুধু পর গাছা হয়, একসাথে বাঁচলেই ঠিকঠাক বাঁচা হয়। একা একা বাঁচে যারা শুধু পর গাছা হয়, একসাথে বাঁচলেই সংকটে বল হয়, নিরেট বিপদগুলো গলে গিয়ে জল হয়। আমরা বড়রা ছোটরা সবাই একসাথে বাঁচব, কেউ ছোট কেউ মাঝারি কেউ বড়, কিন্তু আমরা যখন চলবো তখন আমরা একসাথে চলবো। এই আবেদন রেখে আমাদের আজকের সম্মানিত শিশু সাহিত্যিক জনাব রাশেদ রৌফ, আপনি অনুগ্রহ করে এসেছেন, আমাদেরকে ধন্য করেছেন। বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে ডক্টর আনোয়ারা আলম, আপনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, কিন্তু আমাদের জন্য এসছেন, আমাদের অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। শামীমা আক্তার, আপনি শিখিয়েছেন কদিন যাবৎ শিশুদেরকে এবং আমার সাথে যোগাযোগ রেখেছেন, আপনার আগ্রহ আমি চিরদিন মনে রাখব। রেজম্বি চাকমা, খুব মিষ্টি মেয়ে, অনেক বড় হও মা, এবং তোমার মা বাবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। মুনিবা ও মনেরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই, তোমাদের আব্বু আম্মুকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। ফাতিন হাসনাত, তোমাকেও শুভেচ্ছা জানাচ্ছি, তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অনুষ্ঠানটি যে প্রচার করলেন nrvnews24.com এবং সমন্বয় সাধন করলেন সাংবাদিক ওমর আলী, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। সুধীমণ্ডলী, আমরা শিশুদের সঙ্গী আশিস প্রযোজিত এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি মাসের প্রথম শুক্রবার রাত 10টায় নিউ ইয়র্ক থেকে।
এবং প্রতি মাসের প্রথম শনিবার সকাল 8টায় বাংলাদেশ সময় থেকে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, সকলেই শিশুদের সাথে থাকবেন। সবাইকে শুভরাত্রি, শুভ প্রহর।